ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো এখন আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের উপপাদ্য নাম্বার 34 এর বিষয়বস্তুটা দেখে নিই। উপপাদ্য 34 কি বলতে চাইছে দেখি। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমাদের এখানে তিনটে বিষয় আমাদের আগে বুঝে নিতে হবে। হয়তো আমরা জানি, তবু আমরা আরেকবার দেখে নেব যে বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, এই বিষয়গুলো। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে দেখি বৃত্তচাপ কী। ধরা যাক আমরা এই বৃত্তটা আঁকলাম। এই বৃত্তের ওপর এই যে দাগ দিয়ে আমরা বৃত্তটা আঁকলাম, এই দাগটাই হচ্ছে বৃত্তের পরিধি। পরিধির ওপর যে কোনো আমরা দুটো বিন্দু নিচ্ছি, বিন্দু নিয়ে আমরা যোগ করে দিলাম, নাম দিলাম বিন্দু দুটির এবি। তাহলে এই যে এবি রেখা পেলাম, এবি রেখাটা কি? এবি রেখা হচ্ছে বৃত্তের জ্যা। এখন ধরা যাক বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা বৃত্তের পরিধিটাকে দুটি অংশে ভাগ করেছে। একটা হচ্ছে এই অংশটা আর একটা হচ্ছে এই অংশটা। এই অংশগুলিকেই এই বৃত্তটির চাপ বলা হচ্ছে। ঠিক আছে? এখন যদি এই চাপটার নাম আমরা দিতে চাই, এই চাপটা যদি আমরা নাম দিতে চাই, এই চাপটার নাম কী হবে? এই ছোট চাপটা এপিবি, এই ছোট চাপটার নাম হচ্ছে উপচাপ। ঠিক আছে? এবং চাপ উল্লেখ করা হয় এইভাবে ওপরে দাগ দিয়ে। যদিও সবসময় এই ওপরে চাপের চিহ্ন দিতে হবে তার কোনো মানে নেই, তবে চাপ কথাটা উল্লেখ করতে হবে। এবং তাহলে এটি কি হলো? উপচাপ। এবং এই যে বড় চাপটি তৈরি হয়েছে ওপরে, এই বড় চাপটি এইটা হচ্ছে, এখন যদি এটার নাম দিই আমরা কিউ, এটার নাম যদি আমরা কিউ দিই, তাহলে এ কিউ বি হচ্ছে অধিচাপ। এ কিউ বি হচ্ছে অধিচাপ। ঠিক আছে? খুব সহজ জিনিস। তাহলে চাপ বলতে কিছুই না, বৃত্তের পরিধির উপরে যে অংশ পাচ্ছি, ছোট অংশ হলে উপচাপ, বড় অংশ হলে অধিচাপ। আচ্ছা, এখন যদি এবি বৃত্তের ব্যাস হতো, সেক্ষেত্রে তো ওপর নিচে দুটো সমান চাপ তৈরি হতো, তাকে কি বলা হতো? হ্যাঁ, যদি এবার এবি বৃত্তের ব্যাস হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওপর নিচে দুটি সমান চাপ তৈরি হতো। ধরা যাক এই ক্ষেত্রে এখানে ধরা যাক এবি সমান ভাগে ভাগ করেছে, অর্থাৎ এবি হচ্ছে বৃত্তের ব্যাস ও কেন্দ্র। এর ফলে ওপর নিচে দুটি সমান চাপ তৈরি হয়েছে। এই চাপগুলোকে বলা হয় অর্ধচাপ। এই চাপগুলোকে বলা হয় অর্ধচাপ, দুটোই। ঠিক আছে? তাহলে আমরা উপচাপ, অধিচাপ এবং অর্ধচাপ কি এগুলো দেখলাম। এবার দেখা যাক যে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এগুলো কি। চলো দেখা যাক, অসুবিধা নেই। আমরা একটা আবার বৃত্তকে ফেলি। আমরা এখানে আবার একটা বৃত্তকে ফেলছি। ব্যাস, এই বৃত্তের আমরা এপিবি উপচাপ নিলাম প্রথমে, বৃত্তের কেন্দ্র ও
অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে এই যদি এবি, এও এবং ওবি যুক্ত করলাম, এর ফলে এখানে যে কোণটি তৈরি হলো, এই কোণটি হয়ে গেল কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে। এখন যেহেতু এই কোণটা এপিবি চাপের সামনের দিকে, তাই এর নাম হচ্ছে এই চাপের সাপেক্ষে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। সম্মুখ কেন্দ্রস্থ কোণ বলতে এইটাই বোঝাচ্ছে যে চাপের সামনের দিকে। তাহলে চাপের পেছনের দিকে যে কোণটি আছে সেটি কি, এই কোণটার কথা বলি, এটি হচ্ছে বহির্মুখী কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, বেশ। তাহলে বৃত্তস্থ কোণ কোনটি? কেন্দ্রস্থ কোণ যেমন কেন্দ্রের মধ্যে অবস্থিত, তাই কেন্দ্রস্থ। তাহলে বৃত্তস্থ কী হবে? বৃত্তের মধ্যে অবস্থিত। ওই একইভাবে আমরা যদি এখানে একটা সি বিন্দু নিয়ে নিই, তাহলে এসি এবং বিসি যোগ করে দিলাম, এখানেও একটি কোণ তৈরি হলো। এই কোণটি হলো এপিবি চাপের ওপরে বৃত্তস্থ কোণ। এপিবি উপচাপের ওপর বৃত্তস্থ কোণ হলো। তাহলে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কি আমরা সেটা দেখে নিলাম। আচ্ছা, এই সি বিন্দু যদি এখানে না হয়ে এখানে হতো, তাহলে এখানে একটি কি বৃত্তস্থ কোণ তৈরি হতো, এখানে হতো। অর্থাৎ বৃত্তস্থ কোণ অসংখ্য হতে পারে, কিন্তু কেন্দ্রস্থ কোণ একটি চাপের ওপর একটিই হবে। হলো। তাহলে আমরা সম্মুখ কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ এবং অপরদিকে উপচাপ, অধিচাপ, অর্ধচাপ সব দেখে নিলাম। এইবার উপপাদ্যটা কি বলতে চাইছে আরেকবার দেখি, যে কোনো বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে যদি আমরা এইটাই ভাবি, এই ছবিটাতে এখানে আমরা কেন্দ্রস্থ কোণ পেয়েছি এটা এবং বৃত্তস্থ কোণ পেয়েছি এটা, বলতে চাইছে এখানে যে কোণটি তৈরি হয়েছে, অর্থাৎ আমরা যদি এই কোণটার কথা ভাবি, এই কোণটা এবং এই কোণটা, অর্থাৎ এইটা তো কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ বলছে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। অঙ্কের ভাষায় যদি আমরা বুঝতে চাই, এটা যদি 25 ডিগ্রি হয় তাহলে এটি 50 ডিগ্রি হবে। এইটাই এই পদে প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ যাই হবে না কেন, এবং যে কোনো বৃত্তস্থ কোণ হবে না কেন তার দ্বিগুণ হবে ওই একই চাপের ওপর। ঠিক আছে, বেশ, এইটাই আমাদের প্রমাণ করতে হবে যুক্তির সাহায্যে। এবার উপপাদ্য যখন আমরা প্রমাণ করতে যাব, যখন উপপাদ্যে আমরা ছবি আঁকবো, 4 রকম ছবি হতে পারে। কি কি 4 রকম ছবি? একটা ছবি হচ্ছে, দুটো ছবি হবে উপচাপের ওপর, এবং অপর দুটো ছবি হবে একটি অর্ধচাপ এবং একটি অধিচাপের ওপর। কীরকম দেখে নিই। এই একটা বৃত্ত, এটা যদি ও কেন্দ্রীয় বৃত্ত হয়, যদি এপিবি চাপ হয়, তাহলে এটি উপচাপ হলো। উপচাপের ওপর কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ আমাদের দেখাতে হবে যে কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ। এই একরকম ছবি হবে। আর এক রকম ছবি কেমন হবে? এটা হচ্ছে 1 নম্বর ছবি। আর এক রকম ছবি কেমন হবে? এই বৃত্ত, এবার আমরা উপচাপ নেব না, এবার আমরা নেব অর্ধচাপ। তাহলে সেক্ষেত্রে এটা ব্যাস এবি, এখানে ও কেন্দ্র, এখানে সি বিন্দু, এই যোগ করে দেবো। তাহলে এক্ষেত্রে এই কোণটা দেখাতে হবে, অর্থাৎ এই কোণটা, এই কেন্দ্রস্থ কোণ দেখাতে হবে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইটা হচ্ছে 2 নম্বর ছবি। আর কীরকম ছবি হবে? এবার একটা তাহলে এখানে হয়ে গেল উপচাপ এবং অর্ধচাপ। তাহলে এখন অধিচাপ একটা হবে। চলো দেখি। আবার আমরা একটা বৃত্ত এঁকে ফেলি। হলো। এবার এটা যদি ও কেন্দ্র হয়, তাহলে আমরা অধিচাপ নেব। তাহলে সেক্ষেত্রে আমরা নেব এইখানে এ নেব, এখানে বি নেব, এইখানে পি নেব এবং এখানে নেব সি। তাহলে সেক্ষেত্রে এই হয়ে গেল
কেন্দ্রস্থ কোণ অধিচাপের ওপর। সবসময় বলেছি চাপের সামনের দিকে হবে, এই যে চাপ তার সামনের দিকে। এবং বৃত্তস্থ কোণ কি, এই এসি আর বিসি যোগ করব, সেই একই এসি আর বিসি যোগ করে দেবো, তাহলে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এইটা দ্বিগুণ দেখাতে হবে। এটা হচ্ছে 4 নম্বর ছবি, এই 3 নম্বর ছবি। এবং আর একটা ছবি হবে 4 নম্বর, সেটা দেখি সেটা কেমন হবে। সেটাও কিন্তু সেটা একের মতন উপচাপের ওপর, কিন্তু একটু আলাদা। সেটা দেখি, একটা বৃত্ত আমরা এঁকে ফেলি। এক্ষেত্রে আমরা আবার আগের মতো উপচাপ নেব, এ পি বি, এই আমরা নিলাম উপচাপ এইটা। এর ওপরে এইবার আমরা সি নেব। এইখানে আমরা 1 নম্বরটা দেখে নিয়ে একবার কেমন নিয়েছিলাম। সি নিয়েছিলাম এখানে, এই যে এখানে সি এখানে নিয়েছিলাম। এই কিন্তু 4 নম্বর ছবির ক্ষেত্রে আমরা সি কোথায় নেব? 4 নম্বর ছবির ক্ষেত্রে আমরা সি নিচ্ছি পাশে। এই যদি ও হয় তাহলে পাশে নিচ্ছি, ছবিটা হবে এইরকম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কোনটি? খুবই সহজ, সে আগের মতনই। সামনে এপিবির সামনে হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের পরিধির ওপর হয়ে গেল বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এই 4টি ছবি এঁকে, এটা 4 নম্বর ছবি, এই 4টি ছবি এঁকে আমাদের উপপাদ্য প্রমাণ করতে হবে। এবং কিন্তু যদি আমরা দেখি তাহলে 1, 2, 3-এর ক্ষেত্রে আমাদের কোনো পার্থক্য নেই। প্রমাণের ক্ষেত্রে 4 নম্বর ছবির ক্ষেত্রে শেষের দিকে একটু আলাদা, সেটা কি আমরা শেষে দেখে নেব। চলো এবার দেখি, আমরা 4টে ছবি এঁকে ফেলি পরপর। তাহলে আমরা পরপর 4টে ছবি এঁকে ফেলেছি, চিত্র 1, চিত্র 2, চিত্র 3, চিত্র 4। বেশ, আমি আগেই বললাম যে 1, 2, 3-এর ক্ষেত্রে প্রমাণ একদমই এক, কোথাও চেঞ্জ নেই। কিন্তু 4 নম্বরের ক্ষেত্রে একটু আলাদা শেষের দিকে, সেটা আমরা দেখব কি আছে। তবে 3 নম্বরের ক্ষেত্রে যেটা অধিচাপ, সেটা আমাদের একবার উল্লেখ করে দিতে হবে। তোমরা বইটা একবার দেখো, তাহলে বুঝতে পারবে। বেশ, এবার আমরা প্রমাণের দিকে যাই। প্রমাণের জন্য আমাদের প্রথমে হচ্ছে আমাদের আগে লাগবে প্রদত্ত এবং অঙ্কন। তো দেখি প্রদত্ত তাহলে কি, প্রদত্ত যদি বলতে হয় কিছুই না, আমাদের কি করতে হবে, প্রদত্ত মানে কি, দেওয়া আছে। কি দেওয়া আছে? যদি আমরা 1 নম্বর ছবির ক্ষেত্রে দেখি, তাহলে ও কেন্দ্রবৃত্তের এপিবি হলো উপচাপ, তাই তো? ও কেন্দ্রবৃত্তের এপিবি হলো উপচাপ। বেশ, এওবি হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এবং এসিবি হলো বৃত্তস্থ কোণ। তাহলে ব্যাস, এইটাই প্রদত্ত। একইভাবে সবার ক্ষেত্রেই তাই, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ। এইভাবে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, সবার ক্ষেত্রেই একই। বেশ, তাহলে প্রদত্ত লিখে ফেললে। এবার আমরা যাব প্রামাণ্য বিষয়, অর্থাৎ কি প্রমাণ করতে হবে। এই প্রমাণ করতে হবে তো আমরা দেখেই ফেলেছি, আমাদের যে উপপাদ্যের যে বিষয়বস্তু বা উপপাদ্য যেটা প্রমাণ করতে চেয়েছে যে কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই তো? সেটাও লিখে ফেলো। তাহলে এরপরে হচ্ছে কি প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য বিষয়। শুধু প্রামাণ্য লিখলেও হবে। তাহলে প্রামাণ্য হচ্ছে কি, যে কি প্রমাণ করতে হবে, যে লিখেই ফেলি, কোণ এ ও বি সমান 2 ইন্টু কোণ এসিবি। 4টে ছবির ক্ষেত্রেই একই প্রমাণ, একই প্রামাণ্য বিষয়। বেশ, চলো এবার আমাদের অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করব, অঙ্কন না, প্রত্যেকটা ছবিতে একই সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করব। এই সি ও যুক্ত করে এই আমরা এখানে ডি লিখে দিলাম, এই সি ও যুক্ত করে এই আমরা এখানে ডি লিখে দিলাম, এই সি ও যুক্ত করে এই আমরা এখানে ডি লিখে দিলাম, এই সি ও যুক্ত করে এই আমরা এখানে ডি লিখে দিলাম। 4টের ক্ষেত্রেই একই। ঠিক আছে, যেহেতু বলেছি যে প্রমাণ 4টের ক্ষেত্রেই একই, এবং শুধু 4 নম্বর ছবির ক্ষেত্রে শেষের দিকে কিছুটা এক, তাই আমি আপাতত 1 নম্বর ছবি নিয়ে কাজ করব তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে 1 নম্বর অঙ্কন আমরা কি বললাম, যে
সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, বেশ, চলো আমরা 1 নম্বর ছবিটা আরেকবার এঁকে নিই, দিয়ে এবার প্রমাণটা করি। বেশ, আমরা 1 নম্বর ছবিটা এঁকে ফেলেছি আমাদের বোঝার সুবিধার জন্য। তো প্রমাণ আমরা করব এবার। প্রমাণ, বেশ, প্রমাণের জন্য আমি আগেই বললাম যে আমাদের আগের উপপাদ্যের সাহায্য নিতে হবে। তো সেই কি সাহায্য নিতে হবে একবার দেখি। সেটা হচ্ছে ক্লাস 8-এর 4 নম্বর উপপাদ্য। চলো 4 নম্বর উপপাদ্য কি বলছে দেখে নিই। উপপাদ্য নম্বর 4 বলছে যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাহলে তাদের সেই সমান বাহু দুটির বিপরীত কোণগুলোও সমান হবে। দুটি বাহু সমান মানেই তো সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে কি বলছে আমরা একবার দেখে নিই। এই ধরো এমন একটি ত্রিভুজ যার দুটি বাহু সমান, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে বিপরীত কোণ বলতে এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে কোনটা? এই বাহুটার বিপরীত কোণ এইটা। এবং এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা। এই কোণ দুটো সমান, অর্থাৎ এ যদি 30 হয় এই কোণটাও 30 হবে। এইটাই এই 4 নম্বর উপপাদ্যে বলেছে। অর্থাৎ আমরা ওইভাবে না ভেবে আমরা এভাবেও ভাবতে পারি যে যখনই একটি সমদ্বিবাহু ত্রিভুজ নেব তার ভূমি সংলগ্ন কোণগুলি সমান হবে। ঠিক আছে, এই কোণগুলো সমান হবে। যখনই এই দুটো বাহু সমান হবে এই ভূমি সংলগ্ন এই কোণগুলোও সমান হবে, এইটা আমরা ভেবে নেব। বেশ, এবার দেখি এই উপপাদ্যের প্রয়োগটা এখানে কোথায় হচ্ছে। এই যে ত্রিভুজটা আমরা যদি দেখি ও এ সি, তার মধ্যে এই যে বাহু দুটো ও এ এবং ও সি, এরা কারা? এরা বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধ মানেই কি সমান হবে। তাহলে ও এ সি ত্রিভুজটা কি দাঁড়িয়ে গেল? সমদ্বিবাহু ত্রিভুজ। আর যেই সমদ্বিবাহু হয়ে গেল তাহলে ভূমি কোণগুলো যেহেতু এই বাহু দুটো সমান ও এ এবং ও সি, তাহলে এই কোণ দুটো সমান হবে। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখলাম, তাহলে সেইটাই আমরা এখানে লিখে ফেলব যে ত্রিভুজ এ ও সি থেকে পাই যে ও সি ইজ ইকুয়াল টু ও এ, পাশে লিখে দেবে যে একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব আমরা কি লিখতে পাচ্ছি? ও সি এ ইকুয়াল টু ও এ সি। হলো? আচ্ছা, আমরা এবার দেখব যে এখানে সি ও কী হয়েছে। এখানে দেখছি সি ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাই তো? এইবার এখানে আমাদের আবার লাগবে ক্লাস 8-এর 7 নম্বর উপপাদ্য। সেখানে আমরা আবার কি দেখেছিলাম? 7 নম্বর উপপাদ্য একবার দেখে নিই। সেখানে দেখেছিলাম যদি একটা আমরা ত্রিভুজ পাই তাহলে এই ত্রিভুজটা যদি বাহুটাকে বাড়িয়ে দিই এদিকে, অর্থাৎ বর্ধিত করে দিই, তাহলে এখানে একটি আমরা বহিস্থ কোণ পাবো যেটি ভেতরের অর্থাৎ অন্তস্থ বিপরীত কোণদ্বয়, এই কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। ঠিক আছে, যদি আমরা নাম দিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারবো না, বহিস্থ এসিডি সমান অন্তস্থ কী কোণ? অন্তস্থ হচ্ছে এই কোণটা, অর্থাৎ বিএসি প্লাস এই কোণটা অর্থাৎ এবিসি। ঠিক আছে, এইটাই 7 নম্বর উপপাদ্যের বক্তব্য। যদি আমরা অঙ্কের সাহায্যে বুঝতে যাই তাহলে হয়তো আমাদের সুবিধা হবে। আমরা ধরে নিচ্ছি এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এই কোণটি কত হবে? একদম
যোগ করে দাও 50 এবং 65 কত হচ্ছে 115 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাবে 115 ডিগ্রি। ঠিক আছে, চলো দেখি বর্তমান উপপাদ্যে এই উপপাদ্যের প্রয়োগটা। তাহলে এখানেও এই ওএসি ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? একদম ঠিক এই কোণটা। সেটা কার সঙ্গে সমান হবে? এই কোণ দুটো সমষ্টি সমান হবে। বেশ, লিখে দিই। তাহলে তার আগে আমাদের বলতে হবে যে সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করায় আমাদের এ ও ডি কোণ তৈরি হয়েছে। তাহলে বহিস্থ এ ও ডি, বহিস্থ এ ও ডি সমান আমরা কী লিখে দেবো? সমান লিখে দেবো যে ও সি এ প্লাস ও এ সি। ঠিক আছে, এইবার এখানে দেখো যে আমরা কিছুক্ষণ আগে কি প্রমাণ করলাম? যে ও সি এ সমান কি? কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করলাম ও সি এ সমান ও এসি। তার মানে ও এসি সমান ও সি এ। এই ও এসির জায়গায় আমরা ও সি এ যদি বসিয়ে দিই তাহলে কটা ও এসি হয়ে গেল? তাহলে আমরা এখানে কি লিখব? ও সি এ, এটাও ও সি এ, কারণ আমরা ওখানে দেখলাম, সমান 2 ইন্টু ও সি এ। তার মানে আমরা এইটা আমাদের পরে কাজে লাগবে যে এওডি সমান আমরা কি পেলাম? 2 ইন্টু ও সি এ। হলো। চলো এবার আমরা পাশের ত্রিভুজটা দেখি। একই সিস্টেম হবে সেখানেও, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এবার কী নাম? ও বিসি। বেশ, সেখানে দেখি এবার এ পাশে নিয়ে আসি লেখার সুবিধার জন্য। বেশ, এখানে বলো এখানে কি কি হচ্ছে না, এখানেও এই যে ওসি এবং ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, ওসি সমান ওবি, তাই তো? যে ত্রিভুজটা আমাদের লিখে নিতে হবে। ত্রিভুজটা কি না, ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ ও সি বি থেকে পাই। ঠিক আছে, আচ্ছা বেশ, ওসি সমান ওবি হলো। তাহলে সেই আবার সেই 4 নম্বর উপপাদ্য, সেইটার নিয়মে আমরা তাহলে কি বলতে পারবো? সেইটার নিয়মে হচ্ছে কি, এই কোণটা আর এই কোণটা সমান। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা নাম দিয়ে দেবো কি, যে ও সি বি সমান ও বিসি, তাই তো? অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা হলো। আচ্ছা, আবার আগের মতনই আমরা সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করেছি। তাহলে এখানে যে বহিস্থ কোণটা তৈরি হয়েছে, অর্থাৎ এই যে এই কোণটা, এই বহিস্থ কোণটা এই ভেতরের এই দুটো কোণের সমষ্টি সমান। ঠিক আছে, আচ্ছা তাহলে সেটাও আগের মতন লিখে দিই। আগের সিস্টেমেই ডি ও বি বহিস্থ লিখতে হবে, উল্লেখ করতে হবে। বহিস্থ ডি ও বি সমান হচ্ছে কি ওসিবি অন্তস্থ প্লাস ওবিসি হলো। আচ্ছা, আবার আমরা সেই কিছুক্ষণ আগে প্রমাণ করলাম কি, যে ওসিবি আর ওবিসি সমান, তাই তো? তাহলে এই ওবিসির জায়গায় আমরা কি বসিয়ে দেবো? ঠিক ওসিবি বসিয়ে দেবো। ওসিবি প্লাস ওসিবি, তাহলে কি হলো? আমরা দুটো ওসিবি পেয়ে গেলাম। ঠিক আছে, বেশ, তার মানে আমরা এখানে কি প্রমাণ করলাম? যে ডিওবি সমান কার সঙ্গে সমান? ডিওবি হচ্ছে 2 ইন্টু ওসিবি সমান। আমরা এদিকেও একটা ডিওএ পেয়েছি, এদিকেও একটা এওডি বা ডিওএ একই ব্যাপার, এওডি আমরা এখানে পেয়েছি। ঠিক আছে, এখানে আমরা এওডি পেয়েছি, এই এওডি কার সঙ্গে সমান? 2 ইন্টু ওসি এর সমান। এই দুটো আমরা এবার যোগ করে দেবো। তাহলে আমরা কি পাবো দেখি। তাহলে আমরা এখানে যোগ করে দিই, এওডি প্লাস ডিওবি
সমান এখানে পেয়েছি 2 ইন্টু ওসিএ, এখানে পেয়েছি 2 ইন্টু ওসিবি, তাই তো? বা এইবার দেখো যে আমরা যদি এওডি আর ডিওবি যোগ করে দিই, এওডি কোনটা? এওডি হচ্ছে এই কোনটা? আচ্ছা বি, সরি, এওডি, এওডি হচ্ছে এই কোনটা? এওডি হচ্ছে এই কোনটা? আর বিওডি কোনটা? এই কোনটা? এই দুটো যখন টোটাল যোগ করবো তখন গোটা কোনটা হয়ে গেল, গোটা কোনটার নাম কি? এওবি। তাহলে এখানে লিখে দাও এওবি। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি বা এওডি আর ডিওবি যোগ করে আমরা পেয়ে গেলাম এওবি। আবার চলো এইখানে যদি আমরা দেখি এসিও, এসিও কোনটা? ওসিও কোনটা? ওসিএ বা এসিও একই জিনিস, কোনটা সেটা? এই যে এইটা। আর ওসিবি কোনটা? এইটা। মোট যখন হয়ে গেল তখন এই গোটা কোনটা হয়ে গেল, গোটা কোনটার নাম কি? এসিবি। লিখে দাও সমান 2 কমন নিলে ওসিএ আর ওসিবি যোগ করে এসিবি, ওসিএ প্লাস ওসিবি যোগ করে আমরা কি পেয়ে গেলাম? এসিবি। আমরা এই প্রমাণটা দেখো তো এইটাই চেয়েছিল কি না দেখিনি একবার। হ্যাঁ এই যে এই প্রমাণটাই আমাদের চেয়েছে, এওবি সমান 2 ইন্টু এসিবি, অর্থাৎ বৃত্ত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা 1 2 3 তিনটে ছবির ক্ষেত্রেই একই সিস্টেম। কিন্তু আমরা যদি এবার দেখি যে 4 নম্বর ছবি, সেখানে একটু আলাদা, আমি আগেই বলেছিলাম সেইটা আবার দেখি। এই হচ্ছে 4 নম্বর ছবি। তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আগের ছবিগুলোর মধ্যে এটা একটু আলাদা, কারণ ওখানে যেমন আমরা এওডি এবং ডিওবি যোগ করলাম, কিন্তু এখানে দেখো যদি আমরা এওডি এবং ডিওবি যোগ করতে চাই, এই হয়ে গেল এওডি আর এই হয়ে গেল ডিওবি, অর্থাৎ আমরা এখানে যোগ করলে এখানে হবে না। একইভাবে এসিবি এবং ওসিবি এখানেও যোগ করলে হবে না, এখানে আমাদের বিয়োগ করতে হবে, কারণ এই গোটা কোণটা থেকে যখন আমি এইটুকু বাদ দেবো তখনই আমরা এই কোণটুকু পাবো। ঠিক আছে, তাহলে সেইটা আমাদের ওখানে বিয়োগ করে দিলে হয়ে যাবে, আর কিচ্ছু ভাবার দরকার নেই। চলো বিয়োগ করে দিই। তাহলে কী পেলাম আমরা? লিখে দেবো যে 4 নম্বর ছবির ক্ষেত্রে, 4 নম্বর চিত্রের ক্ষেত্রে আমরা কি বললাম যে ওখানে আমাদের ডিওবি থেকে আমাদের বিয়োগ করতে হবে এওডি, ডিওবি থেকে এওডি বিয়োগ করতে হবে। ওদিকে আমরা কি পেয়েছিলাম? ডিওবি সমান আমরা পেয়েছিলাম ওসিবি, 2 ইন্টু ওসিবি, দেখিনি একবার। এই যে হ্যাঁ, ডিওবি সমান ওসিবি পেয়েছিলাম আর এওবি সমান এসিবি পেয়েছিলাম, বসিয়ে দিই। সরি, এই যে এওডি সমান ওসিএ পেয়েছিলাম, সেগুলোই বসিয়ে দিই। তাহলে ডিওবি সমান আমরা পেলাম 2 ইন্টু ওসিবি পেয়েছিলাম, সেটা বসাই, এবং এওডি সমান আমরা পেয়েছিলাম 2 ইন্টু ওসিএ। ব্যাস, বিয়োগ করে আমরা কি পাবো? বিয়োগ করে 2 ইন্টু এসিবি পাবো, ভাবার কোনো দরকার নেই, ছবি ঠিক থাকলেই হলো। তাহলে আমরা 4টে ক্ষেত্রেই প্রমাণ করে দিলাম যে হ্যাঁ, যে এদিকে আমাদের লেখা হয়নি যে ডিওবি থেকে এওডি বাদ দিলে কত হয়। ডিওবি থেকে এওডি বাদ দিলে আমাদের হয় এওবি। তাহলে আমরা 4টে ক্ষেত্রেই প্রমাণ করে দিলাম যে এওবি সমান 2 ইন্টু এসিবি। ঠিক আছে, তার মানে প্রমাণ হয়ে গেল যে কোনো বৃত্তস্থ কোণ সম্মুখ একই চাপের ওপর সম্মুখ কেন্দ্রস্থ কোণে। খুব সহজ উপপাদ্য। এখানে আমার কাছে বুঝে নেওয়ার পর যদি আর একবার বইটা দেখো, তারপর একবার খাতায় লিখে ফেলো, তাহলে দেখবে ইজি হয়ে গেছে, কিচ্ছু কঠিন নেই, খুবই সহজ। ঠিক
ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে।